হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষাতুরি। আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি আমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাবের টপিক বস্তুর তাপীয় প্রসারণ। আমরা একটা শিখতে যাচ্ছি বস্তুর তাপীয় প্রসারণ। তো প্রসারণটা কি? আমাদের যদি একটা কথা আছে যে প্রসারণটা কি। প্রসারণ মিন্স বৃদ্ধি পাওয়া। আগে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে একটু সামান্য বৃদ্ধি পাওয়া, সামান্য হতে পারে, বেশি হতে পারে, এটি বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় প্রসারণ। তবে এই প্রসারণের কেন আমি এখানে বলছি তাপীয় প্রসারণ, কারণ হচ্ছে তাপ দিলে বস্তুর প্রসারণ ঘটে। এর ব্যাখ্যা এরকমটা হতে পারে। সেটা হচ্ছে আমরা জানি আমাদের পদার্থগুলো অসংখ্য অণুর মাধ্যমে তৈরি হয়। এগুলো যদি আমাদের অণু হয়ে থাকে এবং আমি জানি যদি আমি কোনো বস্তুতে তাপ প্রয়োগ করি তাহলে বস্তুর অণুগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হবে, আর কম্পনের কারণে সেখানে অণুগুলো ছোটাছুটি করবে এবং আস্তে আস্তে তারা দূরে সরে যাবে, এবং দূরে সরে যাওয়ার কারণেই এদের মধ্যে ডিস্টেন্স হওয়ার কারণে বস্তুটা কিছুটা কি হবে, প্রসারিত হবে। তো সেই কারণে আমাদের এই অধ্যায়ে যেহেতু আমরা তাপ নিয়ে পড়াশোনা করছি এই অধ্যায়ে, তাই তাপের সাথে যেহেতু প্রসারণের একটা সম্পর্ক আছে, তাই আমরা এই জিনিসটা এই অধ্যায়ে আমরা পড়বো। সেটা হচ্ছে বস্তুর তাপীয় প্রসারণ। তো বস্তুর অবস্থা কয়টি? তিনটি: কঠিন, তরল, বায়বীয়। তাই প্রসারণ তিন ধরনের অবস্থাতেই হয়ে থাকে। কঠিন পদার্থেরও প্রসারণ হয়ে থাকে, তরল পদার্থেরও প্রসারণ হয়ে থাকে, বায়বীয় পদার্থেরও প্রসারণ হয়ে থাকে। তো আমরা যদি আজকে প্রথম টপিক হিসেবে আমরা কঠিন পদার্থ প্রসারণ নিয়ে আলোচনা করব। তো কঠিন পদার্থের প্রসারণ আমরা আশা করি সবাই কঠিন পদার্থ কি জিনিস সেটা জানি। যে আমার হাতে একটা মার্কার রয়েছে, এটি একটি কঠিন পদার্থ, তাই না? তাহলে এর প্রসারণগুলো কোন দিক দিয়ে হয়? এর দৈর্ঘ্য বরাবর প্রসারণ হতে পারে, এটির প্রস্থ বরাবর প্রসারণ হতে পারে, উচ্চতা বরাবর প্রসারণ হতে পারে। তিন দিক দিয়ে এর প্রসারণ হতে পারে। তো সেই কারণে দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য বরাবর যদি প্রসারণকে আমরা বিবেচনা করি তাহলে আমাদের প্রসারণ এই হিসেবে আমাদের প্রসারণ একটা ক্যাটাগরি রেখে রয়েছে দৈর্ঘ্য প্রসারণ। এছাড়া দৈর্ঘ্য আর প্রস্থ দুই দিক দিয়ে যদি প্রসারণকে বিবেচনা করি তাহলে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে যেহেতু ক্ষেত্রফল হয়, তাই কঠিন পদার্থের আরেকটি প্রসারণ রয়েছে, সেটার নাম হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ। এবং থার্ড পার্ট হচ্ছে আয়তন প্রসারণ। আচ্ছা, তাহলে আমরা যদি বলি বস্তুর তাপীয় প্রসারণ, তাপীয় প্রসারণটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ, একটি তরল পদার্থের প্রসারণ, একটি বায়বীয় পদার্থের প্রসারণ। সেখান থেকে যদি আমরা কঠিন পদার্থের প্রসারণকে আমরা যদি আলোচনায় নিয়ে আসি, সেখানে একটু কঠিন পদার্থের প্রসারণটাও আবার তিন প্রকার। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। তো মনে করে নিচ্ছি যে একটা বস্তু আমার কাছে রয়েছে, চিকন সুতার মতো একটা বস্তু। ঠিক আছে, এখানে একটু আমি বড় করে দেখাচ্ছি বোঝার স্বার্থে, যে এর শুধুমাত্র দৈর্ঘ্য আছে আর কোনো প্রস্থ নেই। তাহলে সেরকম একটা বস্তুকে আমরা, সেই বস্তুর যে প্রসারণটা ঘটবে সেটাকে বলবো আমরা দৈর্ঘ্য প্রসারণ। আবার একটা বস্তুর ধরো দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এরকম বস্তুর প্রসারণকে আমরা বলবো হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই প্রসারণ যখন হবে তখন আমরা বলবো হচ্ছে আয়তন প্রসারণ বা ঘনবস্তুর প্রসারণ যেটাকে বলা হয়। তো আমরা এখন তিনটাকেই দেখি একসাথে শেখা যায় কিনা। তো দেখো, আমার কাছে একটা বস্তু রয়েছে, এই বস্তুর একটা দৈর্ঘ্য রয়েছে, এই দৈর্ঘ্যটাকে বললাম আমি প্রাথমিক অবস্থার দৈর্ঘ্য, তাই এর নাম দিলাম আমি L1। আচ্ছা, এবং এই প্রাথমিক অবস্থায় এই বস্তুটার মধ্যে কিন্তু একটা তাপমাত্রা আছে, সামথিং হতে পারে 10 ডিগ্রি বা 15 ডিগ্রি, যে কোনো একটা সেলসিয়াস তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা, একটা তাপমাত্রা তার ভিতরে আছে। ধরে নিলাম এর মধ্যে একটা তাপমাত্রা আছে, হতে পারে 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, আমি ধরে নিলাম T1 ডিগ্রি তাপমাত্রা আছে।
তো তারপরে আমি এই বস্তুটার উপরে আমি তাপ দিচ্ছি, কন্টিনিউয়াসলি তাপ দিচ্ছি। তাপ দেওয়ার কারণে এর তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি হবে এবং তাপমাত্রা পরবর্তীতে হয়ে গেল হচ্ছে T1 থেকে হয়ে গেল T2। আচ্ছা, তো আমি জানি তাপ দিলে কিন্তু বস্তুর প্রসারণ ঘটবে, তাহলে বস্তুটা কিছুটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেল, মনে করলাম এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। এখন আর সে আগের দৈর্ঘ্য নয়, এখন বর্তমান দৈর্ঘ্যটা হচ্ছে L2। ওকে, তাহলে বর্তমান দৈর্ঘ্য হচ্ছে L2 এবং বর্তমান তাপমাত্রা হচ্ছে T2। তাহলে আমি এরকম করে ধরতে পারি আদি দৈর্ঘ্য L1, শেষ দৈর্ঘ্য L2, আদি তাপমাত্রা T1, শেষ তাপমাত্রা T2। ওকে, এখন দুইটা টার্ম চিন্তা করে দেখো যে আমার এই বছরে স্যালারি ছিল হয়তো 45,000, আমার নেক্সট ইয়ারে গিয়ে স্যালারি হলো 48,000। ওকে, তাহলে আমার কতটুকু স্যালারি বৃদ্ধি পেল? অবশ্যই 3,000 টাকা স্যালারিটা বৃদ্ধি পাইছে। তাহলে 3,000 আমরা কিভাবে ক্যালকুলেট করেছি? আমার বর্তমান থেকে আমার পূর্বের স্যালারিটাকে বাদ দিয়েছি। তাহলে আমি যদি, তার মানে আমাদের বর্তমান স্যালারি ছিল কত? 48, আর আগের স্যালারি ছিল কত? 45, সেখান থেকে বাদ দিলে উত্তর 3,000। তো আমি যদি বলি যে এখানে তাপমাত্রা কত বৃদ্ধি পাইছে, স্যালারি বৃদ্ধি কত পাইছে, সেখানে এখানে তাপমাত্রা বৃদ্ধি কত পাইছে, তার মানে বর্তমান তাপমাত্রা থেকে আগের তাপমাত্রা বিয়োগ করলে আমি কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইছে সেটা কিন্তু বলতে পারছি, তাই না? তাহলে আমি যদি বলি তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1, ওকে, আর দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1। ওকে, আচ্ছা, এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করতে চাই, এই যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, এটা আমি তাপের কারণে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এখন যদি চিন্তা করে দেখি যে তাপমাত্রা যত বাড়াবো দৈর্ঘ্যের পরিমাণটা কিন্তু তত বৃদ্ধি পাবে। তাপমাত্রাটা যত বাড়াবো দৈর্ঘ্যের পরিমাণটা ততই বৃদ্ধি পাবে। কারণ দেখো, আমার যদি আমি কোণা তত্ত্বের দিকে তাকাই, তাহলে যত বেশি তাপ দিব তত এর মধ্যে কি হবে? দূরত্বটা বাড়তে থাকবে। তার মানে দৈর্ঘ্য আর আস্তে আস্তে কি হতে থাকবে? বড় হতে থাকবে। তাহলে তাপমাত্রা যত বৃদ্ধি হবে দৈর্ঘ্যর পরিমাণটাও তত বৃদ্ধি হবে। তার মানে তাপমাত্রার বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে ঘটে। দ্যাটস মিন তাপমাত্রা বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক। তাপমাত্রা বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক। তাহলে তাপমাত্রা বৃদ্ধি, আচ্ছা তাহলে দৈর্ঘ্য উল্টা করে যদি বলি যে দৈর্ঘ্য বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। আচ্ছা, ওকে, আমরা ক্ষেত্রফল বা আয়তন পরে আলোচনা করছি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। দ্যাটস মিন দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটুকু বলতো? L2 মাইনাস L1, L2 মাইনাস L1 সমানুপাতিক তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবার চিন্তা করে দেখো, আমার কাছে এতটুকু একটা লোহা আছে, আমি এটাকে তাপ দিয়ে হয়তো আর একটু পরিমাণ বাড়াতে পারি, তাই না? কিন্তু আমার কাছে যদি এর থেকেও ছোট পরিমাণ লোহা থাকে, মানে আরো ছোট পরিমাণ কোনো লোহা থাকে, তাহলে সেটাকে আমি বৃদ্ধি কিন্তু অত বেশি করতে পারবো না। তার মানে আমার কাছে ধরে নাও আমার কাছে এই বস্তুটা আছে,
এই বস্তুটাকে বাড়ায় আমি আরো এতটুকু নিয়ে যেতে পারি। কিন্তু যেহেতু এই ছোট বস্তুটা আছে, এটাকে কিন্তু আমি বাড়িয়ে ওর সমান করতে পারবো না। তার মানে একটা বস্তু কতটুকু বৃদ্ধি পাবে সেটা তার আগের দৈর্ঘ্যের উপরে নির্ভর করে। আগের দৈর্ঘ্যটা যদি একটু বড় থাকে সেটাকে আরো একটু বড় বানানো যায়, আগের দৈর্ঘ্যটা যদি একটু কম থাকে সেটাকে অত বেশি বাড়ানো যায় না। তার মানে আগের দৈর্ঘ্য যদি বেশি, তাহলে দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়ও বেশি। আগের দৈর্ঘ্য যদি কম থাকে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটাও কম হয়। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা আগের দৈর্ঘ্যের সাথে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস মিন যে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের কি হবে, সমানুপাতিক। তাহলে এখান থেকে এটা সমীকরণ এক, দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, L2 মাইনাস L1। দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 সমানুপাতিক আদি দৈর্ঘ্য কি ছিল আমার, L1। সমীকরণ 2। আচ্ছা, এবার দুই সমীকরণকে যদি এক জায়গায় করি, 1 ও 2 হতে পাই L2 মাইনাস L1 সমানুপাতিক L1 ইন্টু T2 মাইনাস T1। দুটাকে আমি এক জায়গায় করছিলাম, দুইটা মিলে এক্সট্রা লিখলাম আর এই দুইটা মিলাকে গুণন আকারে বসাই। ওকে, তাহলে আমরা ফাইনালি কি পেয়ে যাচ্ছি এখানে, L2 মাইনাস L1 সমানুপাতিক L1 ইন্টু T2 মাইনাস T1। আচ্ছা, এবার আমরা সবাই জানি যে সমানুপাতিক যদি চিহ্ন উঠে দিতে হয়, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে দিলে হয় এখানে একটা ধ্রুবক বসাতে হয়। তো সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে এখানে একটা ধ্রুবক বসাতে হবে, যেটাকে বলা হয় আলফা। দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা যায়, বা এখানে আমি একটা ধ্রুবক বসাচ্ছি সেটাকে বলবো আলফা। আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। সেখান থেকে আলফা ইজ ইকুয়াল টু L2 minus L1 divided by L1 into T2 minus T1। আমরা যদি ক্যালকুলেট করি, গুণন আকারে আছে এই সাইডে এসে ভাগ, পক্ষান্তর করলাম, আলফা সমান সমান দাঁড়ালো L2 minus L1 divided by L1 into T2 minus T1। এখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র কি, আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এখন আমি যদি একটু এককের দিকে তাকাই, তাহলে দেখো L2 মাইনাস L1 দৈর্ঘ্য বৃদ্ধি, দ্যাটস মিন এটা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি, মিটার। আর L1 এটা আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের একক কি, মিটার। আর তাপমাত্রা বৃদ্ধি, দ্যাটস মিন তাপমাত্রা, তাপমাত্রার একক আমরা কি জানি, কেলভিন। তো এম আর এন যদি আমরা কেটে দেই, তাহলে এখানে থাকে 1/k, বা আমরা লিখতে পারি k ইনভার্স। তাই আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হিসেবে ব্যবহার করব কেলভিন ইনভার্স। আশা করি বুঝতে পেরেছি। তো ইন্টারেস্টিং থিং হচ্ছে, আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ সহগটা পেয়ে থাকি, তাহলে আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগটা বুঝতে পারবো, কারণ সবগুলো একই নিয়ম। তো আমরা একটু ভালো করে খেয়াল করি, তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগে কি করলাম, আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো সেখান থেকে যদি আমরা এখন ক্ষেত্রফলের দিকে যাই, ক্ষেত্রফল, তাহলে আমার এরকম একটা বস্তু ছিল যার আদি ক্ষেত্রফল ছিল A1। ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করব A দ্বারা, তাহলে আদি ক্ষেত্রফল ছিল A1 এবং তাপমাত্রা ছিল T1, এবং তাপমাত্রা বৃদ্ধি করার পর তাপমাত্রা হলো T2 এবং ক্ষেত্রফল হলো কত, A2। এবং ঠিক এখন যে জায়গায় L আছে ঠিক সেভাবেই আমরা যদি করতে থাকি যে ক্ষেত্রফল বৃদ্ধি মানে A2 মাইনাস A1 is proportional to T2 minus T1 and A2 minus A1 is proportional to A1। তো সেখান থেকে যদি আমরা অর্থাৎ A2 minus A1 proportional to A1 into T2 minus T1
এবং আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠে দিলে এখানে একটি ধ্রুবক বসাতে হয়। এখানে আমরা যেহেতু ক্ষেত্রফল প্রসারণ করছি, তাই ক্ষেত্রফল প্রসারণের একক বসবে হচ্ছে বিটা, বিটা ইন্টু a1 t2 মাইনাস t1, অ্যান্ড ফাইনালি বিটা সমান সমান a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ইন্টু t2 মাইনাস t1। দেখো সূত্রটা প্রায় সিমিলার। এখানে আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু t2 মাইনাস t1। ঠিক এখানে বিটা সমান সমান a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ইন্টু t2 মাইনাস t1। পার্থক্য শুধু এটুকুই, এখানে দৈর্ঘ্য প্রসারণ শুধু, তাই দৈর্ঘ্য লেন্থ নিয়ে আলোচনা করেছে, আদি দৈর্ঘ্য পরবর্তী দৈর্ঘ্য। আর এখানে যেহেতু ক্ষেত্রফল প্রসারণ নিয়ে আলোচনা করেছে, তাই আদি ক্ষেত্রফল পরবর্তী ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আয়তন যদি হয়, আয়তনকে ইংরেজিতে আমরা কি বলি? ভলিউম, তাই না? তাহলে আয়তন যদি হয়, আয়তনে শুধুমাত্র কোন একটা বস্তু যদি এরকম আয়তন নিয়ে আলোচনা করা হয়, তাহলে এর আদি আয়তন হবে v1 আর পরবর্তী আয়তন হবে v2, এবং ওই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে একটা সূত্র এখানে তৈরি হবে, সেটা হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই v1 ইন্টু t2 মাইনাস t1। এখানে তোমরা এটা যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হবে ক্ষেত্র আয়তন প্রসারণ সহগ, বা যেটাকে আমরা বলবো গামা আয়তন প্রসারণ সহগ, আর এটাকে আমরা বলবো বিটা ক্ষেত্রফল প্রসারণ সহগ। বিটা ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা, আর আয়তন প্রসারণ সহগ গামা, আর দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। তিনটাই কিন্তু সিমিলার রয়েছে, আলফা, বিটা, বিটা এন্ড গামা। আশা করি আমরা তিনটা বুঝতে পেরেছি। এখন এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, সম্পর্কটা হচ্ছে, আমি যদি সূত্র বলো, যেহেতু দৈর্ঘ্যটাতে দৈর্ঘ্য একদিকে প্রসারণ ঘটে, তাই না? দৈর্ঘ্য একদিকে প্রসারণ ঘটে, আর ক্ষেত্রফলে কি কোন দিকে, কয় দিকে প্রসারণ ঘটে? দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকে প্রসারণ ঘটে। তার মানে দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে ক্ষেত্রফল। আর আয়তনে কি হয়? দৈর্ঘ্যের 3 গুণ, কারণ আয়তন প্রসারণ সহগে আয়তনের দিকে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 দিকে আমরা প্রসারণ করতে পারি। তাহলে আমরা বলতেই পারি যে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। দৈর্ঘ্যতে প্রসারণ ঘটে কয় দিকে? একদিকে। আর ক্ষেত্রফলে প্রসারণ ঘটে কয় দিকে? 2 দিকে। তাই দৈর্ঘ্য প্রসারণ সহগকে যদি ক্ষেত্রফল প্রসারণ সমান করতে যাই, তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে। আর গামা ইজ ইকুয়াল টু, গামাতে কয় দিকে প্রসারণ ঘটে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 দিকে, ইজ ইকুয়াল টু 3 আলফা। সমীকরণ 2। আচ্ছা, এখন 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করি, তাহলে 1 নংকে 3 দ্বারা গুণ করলে 3 বিটা ইজ ইকুয়াল টু 6 আলফা, অ্যান্ড 2 নংকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 গামা ইজ ইকুয়াল টু 6 আলফা। আচ্ছা, তাহলে 3 বিটা ইজ ইকুয়াল টু 6 আলফা, 2 গামা ইজ ইকুয়াল টু যদি 6 আলফা হয়, তাহলে এরা একে অপরের সমান। সুতরাং আমি বলতে পারি 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা। এটি হচ্ছে আমাদের 3টি প্রসারণ সহগের মধ্যে ইন্টারকানেক্টেড একটি সূত্র। 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা। আশা করি আজকের ভিডিওতে আমরা কঠিন পদার্থের যে 3 রকম প্রসারণ রয়েছে, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ, এই 3টি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা। আচ্ছা, আলফা ইজ ইকুয়াল টু L2 minus L1 divided by L1 into T2 minus T1. Beta is equal to কি? A2 minus A1 যেহেতু ক্ষেত্রফল, into is equal to A1 into T2 minus T1, and gamma is equal to V2 minus V1 divided by V1 into T2 minus T1. তো আজকের ভিডিওতে আমরা কঠিন পদার্থের 3 রকম প্রসারণ দেখলাম।
নেক্সট ভিডিওতে আমরা তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আর কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টে এবং আমাকে পার্সোনালি নক দিয়ে জানার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।